দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন, তেমনটাই মনে হয়েছে। তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করছেন না কিংবা করতে পারবেন না। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবহ হবে না। তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সরকার করছে দেখায় না, মানে আওয়ামী লীগের পুলিশ দিয়ে আওয়ামী লীগ ঠেকানো এটা ভেরি ডিফিকাল্ট। এখন পুলিশ অপেক্ষায় আছে যে আওয়ামী লীগ কখন শক্তভাবে নামবে। যখন দেখবে তারা যে আওয়ামী লীগ মোটামুটি দাঁড়িয়েছে, তখন তাদের সাপোর্ট পুরা মানে পেলে তারা দাঁড়িয়ে যেতে পারবে পুরোটা, তখন আওয়ামী লীগের যে পুলিশ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার জন্য হয়তো এবার পদত্যাগ করতে হতে পারে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। শুধু তাই না, এই উপদেষ্টা পদত্যাগ করে গ্রেপ্তার হতে পারেন তিনি এবং তার বাবা। এই উপদেষ্টা আসিফের বাবা মূলত কি করেছে তা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা মূলত কি করেছেন। হ্যাঁ, এটাই তো আসিফ প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা, বর্তমান যে উপদেষ্টা আমার ছাত্রই। শাড়ি বিবস্ত্র করবেন, আমার শাড়ি গেছে টাইনা খুলে নেবে, খুললা আমাকে বিবস্ত্র কইরা আমার সাথে তারা নষ্টামি করবে, শুইয়া যাইরা তারপরে ভিডিও করবে, এই ভিডিও কর, আমি তার লোকে ঘুমাই, তার লোকে শুই, তার শাড়িটা খুললা বিবস্ত্র করে ফেসবুকে দিয়ে দে। এরপরে তাই নষ্ট মহিলা হইব, তারপরে তাই পদত্যাগ করান। উনি ঘটনার মূল নায়ক। তাদের ক্যাডার বাহিনীকে নিয়ে ইয়া করছে। আসিফ মাহমুদের বাবার নামটা আরেকবার বলুন। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। আচ্ছা, উনি তাহলে এই ক্যাডার বাহিনী নিয়ে আসছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ। আসিফ মাহমুদের বাবা উনি যে প্রধান শিক্ষক, উনি যার কারণে আপনাকে হ্যারাসমেন্ট গুলো, অত্যাচার গুলো সহ্য করতে হচ্ছে, ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ছিল 2018-19 সালে। 18 সাল অথবা 19 সাল উনি নাকি জেলও বলে খাচ্ছে, সেটা আমি জানি না। আমার বলতে প্রত্যয়নপত্র দেওয়ার জন্য আমি দিছি, ঠিক আছে। একজন হেডমাস্টার ওনার পক্ষে, মানে ওনাকে ছাড়ানোর জন্য। হ্যাঁ, ছাড়ানোর জন্য। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমাদের বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালে সরকারের একজন সহ উপদেষ্টা আসিফ ভুঁইয়া, তার বাবার যখন নাকি ঠিকাদারিতা লাইসেন্সটা আল জাজিরার একজন সাংবাদিক জুলকার নাইম তিনি তার ভেরিফাইড পেজে যখন নাকি প্রকাশ করে, ঠিক তখন আইসা গিরিগিটির মতো সুন্দর একটা মাস্টার মাইন্ড গেম সাজায়। কি সেই গেম? এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অন্তর্বর্তীকালে সরকারের আসিফ ভুঁইয়ার বাবা বিল্লাল হোসাইন, তিনি অরিজিনালি এই ঠিকাদারিতার লাইসেন্সটা কি জেনে বুঝে করছে, নাকি এর সাথে কারিগরি টাকা উপার্জন করার একটা ছিল, মাধ্যম তারা তৈরি করতেছিল। আর তখনই আইসা পানি ঢেলে দেয় এই আল জাজিরার সাংবাদিক জুলকার নাইম। এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল, আপনারা জানতে পারবেন। শুধু এটাই না, তার বাবা যে কত বড় লুচ্চা কুমিল্লা জেলাতে আপনি জানতে পারবেন। এই আসিফ ভুঁইয়ার বাবা কত বড় লুচ্চা। তিনি একজন শিক্ষক না, একজন শিক্ষক যে কি পরিমাণ লুচ্চার, কি পরিমাণ ডেঞ্জারাস বা কি পরিমাণ গুন্ডা আর ক্রিমিনাল হতে পারে, এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন। যদি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করবেন, যেগুলা আমাদের বাংলাদেশের গণমাধ্যমে এগুলা প্রকাশ করে না। এখন আসুন, এই আসিফ ভুঁইয়া তার বাবার যখন নাকি ঠিকাদারিতার লাইসেন্সটা যখন নাকি প্রকাশ পায়, মানে যখন নাকি আল জাজিরার সাংবাদিক জুলকার নাইম তিনি যখন নাকি প্রকাশ করে, তখন এই এই আসিফ ভুঁইয়ার বাবাকে তখন এই উপদেষ্টাকে ফোন দেওয়া হয়। কে ফোন দিছে? জুলকার নাইম, যে আপনার বাবার নামে এই যে ঠিকাদারিতার লাইসেন্সটা, এটার সম্পর্কে আপনি কিছু জানেন? তখন আসিফ ভুঁইয়া বলে যে এই বিষয়ে আমি কিছু জানি না, আমার বাবাকে ফোন করে আমাকে জানতে হবে, কারণ আমি তো ঢাকায় আর আমার বাবা তো কুমিল্লাতে, অতএব আমাকে জানতে হবে ফোন করে। তখন আসিফ ভুঁইয়া ফোন করে, ফোন করার সাথে সাথে কি জানে যে হ্যাঁ, তার বাবাকে সরলতা পেয়ে আরেকজন এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানিয়ে নেয়। কি বুঝতে পারছেন? আরেকজন কি বানিয়ে নেয়, মানে তার বাবা কত সরল, কল্পনা করতে পারেন তার বাবা কত সরল যে আরেকজনের বুদ্ধিতে তার বাবা এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানায় নেয়।
আর যখন নাকি আল জাজিরার রিপোর্ট এই সংবাদ করে, তখন সাথে সাথে আপনার কি তার ভেরিফাইড পেজে এসা একটা নতুন আরেকটা মাস্টারমাইন্ড গেম খেলে। কি সেই গেম? আর এই যে আল জাজিরার যে সাংবাদিক জুলকার নাইম, তিনি সবার আগে প্রকাশ করছে তার বাবার এই ঠিকাদারিতা লাইসেন্স সম্পর্কে, তাই না? এবং আপনার কি বলে এই আসিফ ভুঁইয়াকে এই আপনার সাংবাদিক জুলকার নাইমই ফোন করে বলে, যাচাই বাছাই করে। এখন তার এই স্ট্যাটাসে তিনি মূলত ঘটনাটাকে এভাবে তুলে ধরছে যে যখন নাকি তিনি জানতে পারে যে তার বাবা আপনার এই ধরনের যে একটা কুকর্ম তার আল জাজিরার যে সাংবাদিক জুলকার নাইম তিনি ফাঁস করে দিছে, তখন আরেকটা কি সুন্দর স্ট্যাটাস যে যখন নাকি আমি জানতে পারি যে আমার বাবা, মানে আমি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকায় অবস্থানকালীন আমার বাবা এই ঠিকাদারিতা লাইসেন্সটা তৈরি করে, এটা কখনোই উচিত হয় নাই। যখন নাকি আমি জানতে পারি সাথে সাথে এটাকে বাতিল করে দেয় এবং আল জাজিরার সাংবাদিক জুলকার নাইমকে আমি বিষয়টা জানাই যে আপনি বিষয়টাকে সবাইকে জানিয়ে দেন। বাটপার আসলে কত প্রকার এবং কি আমার মনে হয় এই আসিফ ভুঁইয়াকে দেখলে বোঝা যাওয়া যায়, আমার মনে হয় ভাই। কারণ আমাদের বাংলাদেশে কি গণমাধ্যমের অভাব ছিল? আর কোনো গণমাধ্যম পাইল না, ডিরেক্ট আল জাজিরার সাংবাদিক জুলকার নাইমের কাছে যেতে হলো আপনার বাবাকে সত্যতা প্রকাশ করার জন্য। আর এটা তো কেউ জানে না, কারণ আপনার বক্তব্য যে আপনি সবার আগে প্রকাশ করছেন, এটার ওয়েতে সাধারণ মানুষ জানছে। মানে আপনি এত অনেস্ট, আপনি আপনার ভিতরে এত সততা, তাই না? আর আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে আইসাও তো বলতে পারতেন, লাইভে এসে বলতে পারতেন না? আপনার তো অলমোস্ট প্রায় 2 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে, আপনি বা আপনারা একটা পাত দিলেই তো ভাইরাল হয়ে যায়। ঠিক তেমন ভাবে পাত দিয়ে দিতেন সবাই জানায়া যে ঘোষণা নাকি দিয়ে দিতেন। শুধু এটাই না ভাই, দেখেন তার বাবার আরো কুকুরটি দেখেন কারণে হেডমাস্টার এত বড় চক্রান্ত করলো, এটা নিয়ে আমি আরম্ভ করে সব জায়গায় যাবো। আর এটা আসিফের দরজাটা নেড়েই যাবো, আসিফের কড়া নেড়েই যাবো যে তুমি উপদেষ্টা হয়েছো, তোমাকে তো আমি একদিনের জন্য পড়াইছি। তোমার বাবা যে এত বড় পরিকল্পনাটা করলো, তুমি কি গ্রামের কিছুই জানো না? আমি মানে বলছি, ঠিক আছে? তারা প্রায় 2-2.5 ঘন্টা ইয়া করছে, এই মানে টর্চার করছে। তারপরে আমি পানি খেতে চাইছি, আস্তে আস্তে কথাগুলো মনে হয় আমি পানি খেতে চাইছি, বুঝছেন নি? আমি কিছু আমাকে পানি দাও, আমাকে পানি খাওয়ার সুযোগ দিছে না। তারপরে আমার ওই যে প্রস্রাবে ধরছে, ওই প্রস্রাবে ধরায় আমার তোর পেট ফাইটে, আমার নিচ পেট ফাইটে যেতেছে বেটায়। আমি কান্না করে ভিক্ষে চাইছি যে আমাকে প্রস্রাবখানা নিয়ে যাবো, প্রস্রাবখানা যাবো, আমি তো ওয়াশরুমে যাবো, ওয়াশরুম বাইরে, আমি ওয়াশরুমে যাবো। কয়েক বাসার সেলিম, তারপরে মনির, যাত্রারি সব দিয়ে বাসার বেশি হয়েছে, বাসার কোথায় তলফেটটা লাথি দিয়ে ফাড়ে না, তলফেটটা মিলে আমার পেটটা দেখে আর পাটা রয়ে গেছে, পাটা মানে ফাটার মুড়া রয়ে গেছে, তলফেটটা লাথি দিয়ে ফাড়ে না, আনলে এনে প্রস্তাব কর। এরপরে এই জন আর পড়তে চাকর করাতে পারে না, আমার প্রস্তাব রয়ে যান, আমার শরীর আছে, আমি না মানে স্যাটনেসের মতন দিকে তারা আবার পানি দেয়, আমার উপরে পানি দেয়, দিয়া তারপরে আবার ইয়া করে আমার শাড়ি বিবস্ত্র করবে, আমার শাড়ি গেছে টাইনা খুললা আমাকে বিবস্ত্র কইরা আমার সাথে তারা নষ্টামি করবে, শুইয়া চাইরা, তারপরে ভিডিও করবে, ভিডিও কর, আমি তাই লোকে ঘুমাই, তাই লোকে শুই, তার শাড়িটা খুললা বিবস্ত্র করিয়া ফেসবুকে দিয়ে দে। এরপরে তাই নষ্ট মই লইব, তারপরে তাই পদত্যাগ করাম, আর নাহলে তারা চিন্তিত করে ঘুম করে লইতাম গা। আমি তো নিয়ে চিন্তিত করে ঘুম কর, আমাকে তারা বিবস্ত্র কইরা তারপরে এই কাজগুলা করবে। তারপরে এক পর্যায়ে আমি এত ক্লান্ত হয়েছি, আমার আর কথা বলার শক্তিও নাই, আমার আর এনার্জিও নাই। এরপরে আমি বারবার বলতেছি যে তোমরা আর এমন করো না। এরপরে আমি শেষ পর্যায়ে যখন তারা আবার আমার উপরে টর্চার করতেছে, তখন আমি কিন্তু এক পর্যায়ে তাদের ওই যে খাতাটা, হয়তো আল্লাহ শক্তি দিচ্ছে, স্বয়ং আল্লাহ ছিল, এরকম তো আমার কেউ নাই, স্বয়ং আল্লাহ ছিল, আমি খাতাটা সেইটা দিয়ে ফেলে দিচ্ছি। তারপরে আপনি মুখ পেয়ে তারা খুলতে পারে না, আপনি আঙুলটি টাইন না, আমার আঙুলটি এমনি চুলাই নিচ্ছে। তখন করছি কি তা, তারপরে আমার যে খাবারগুলা আছে না, আমার এই খাবারগুলা সেপ দিছে, খাবারগুলার মধ্যে সেপ দিয়ে আমার খাবারগুলা এমনি খা সেপ দিছি, খা মানে ডাকাতরা যা করে তা করলো আর কি। দেখলেন আমি এই ভিডিওটা আপনার 8 মাস আগে আরেকবার দেখাইছিলাম, আমি পুনরায় আবার আবৃত্তি করলাম। কেন করলাম? যাতে বাংলাদেশের মানুষ এই উপদেষ্টা আসিফ ভুঁইয়ার যে বাবা বিল্লাল হোসাইন, তার অরিজিনাল মুখোশটা দেখতে পারে।
যে এই যে বর্তমান আপনার কি বলে এই কি নিয়ে এই ঠিকাদারিতা যে লাইসেন্স বা কারিগরি টাকা উপার্জন করার যে একটা মাধ্যম তারা খুঁজতেছিল দুর্নীতি করে, বুঝেন নাই? এটা যখন নাকি প্রকাশ করে দেয় আল জাজিরা, এই যে তারা নতুন একটা নাটক শুরু করে, সেম এই যে মনে করেন যে শিক্ষক, এই শিক্ষকের সাথে কি একটা মনে করেন বাজে আচরণ করছে আপনি কল্পনা করতে পারেন? কত বড় গুন্ডা, কত বড় সন্ত্রাসী হলে বাপ বেটা এই ধরনের মাস্টার মাইন্ড গেম খেলে। আর আমাদের বাংলাদেশের জনগণ আমরা এখন পর্যন্ত এদের সত্যতা জানতে পারতাছি না। আসলে আমাদের হুঁশ জ্ঞান ফিরবে কবে? সবচেয়ে বড় কথা হচ্ছে তার বাবা যখন নাকি 8 মাসে যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে, তারপরেই এই শিক্ষককে তাড়িয়ে দেয়। কি নির্মম অত্যাচার বা কি পরিমাণ আসলে সম্মানহানি এই মানে শিক্ষকটাকে করছে আপনি কল্পনা করতে পারেন? তারপরও এই সরকার কি কোনো পদক্ষেপ নেয়? কারণ পদক্ষেপ নিবে কেমনি ভাই? এই সরকারই তো মনে করেন এর বাপেরা, এর ছেলেরা, এরা বৈশা রয়েছে, সব কুলাঙ্গার, তাই না? সন্ত্রাসীরা বৈশা রয়েছে, এক একটা মাস্টার মাইন্ড বৈশা রয়েছে, দুর্নীতির মাস্টার মাইন্ড, মব জাস্টিসের মাস্টার মাইন্ড। আমাদের বাংলাদেশের 12টা বাইজা গেছে। তবে এটাও বাস্তব যে এই অন্তর্বর্তীকালে সরকারের সময় আর বেশি দিন নাই। সময় কি আর বেশি দিন নাই। সাধারণ জনগণ এদের মুখোশ আস্তে আস্তে ধরতে পারতেছে, এদের নমুনা আস্তে আস্তে ধরতে পারতেছে, এদের চিনতে পারতেছে। দিন যাবে আরো চিনবে। এই যে এখন ঠিকাদারিতা যে লাইসেন্সটা নিয়ে যে নাটক যে তিনি নিজে প্রকাশ করছে, তাই না? আর তার বাবার বিল্লাল হোসাইনের আপনার 8 মাস আগে একজন শিক্ষকের সাথে কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ গুন্ডা পান্ডা দিয়ে তিনি নিজে ভিলেন হয়ে আপনার কিভাবে মানে একজন শিক্ষককে এইভাবে অত্যাচার নির্যাতন করতে হয়। আমার মনে হয় ওই যে 8 মাস আগে যে নির্যাতন করছে না, যে শিক্ষকের সাথে যেই বাজে ব্যবহার, যে দুর্নীতি এবং যে আপনার শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার যেগুলো যে করছে না, আমার মনে হয় যদি এইটার বিচার সুষ্ঠুভাবে করা হয় আমাদের বাংলাদেশের ল অনুযায়ী, আমার মনে হয় এই আসিফের বাবাকে ভাই মিনিমাম 30 বছর জেলের ভিতরে মনে করেন থাকা উচিত, মিনিমাম, আমার মনে হয় ভাই। যাই হোক, সর্বশেষ আমি একটা কথাই বলবো, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে এদেরকে প্লিজ লাগামটা ধরে ফেলেন। এনাফ, কেমন এনাফ। কারণ সবার আগে রাষ্ট্র, তারপরে সরকার, সবার আগে জনগণ, তারপরে কি আপনার সরকার। কারণ জনগণ যদি বাঁচে সরকার বাঁচবে, জনগণ যদি না বাঁচে কোনো সরকারই বাঁচবে না। এই অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা আন্ডারে যে বা যারা আছে সব কটার মুখোশ উন্মোচন করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদের বিষয় সম্পত্তি যা আছে, ব্যাংক ব্যালেন্স, সব কিছুকে তদন্ত করতে হবে। দেখতে পারবেন যে এরা কি পরিমাণ লুটপাট করছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ বিক্রি চলছে, যে যেভাবে পারে কিনছে। এনসিপি বিএনপি ভালোই কিনছে, কিন্তু জামাত শিবির তেমন একটা পারছে না। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আসবে না। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। বিএনপি তো চাইছে, কারণ বিএনপি, এটা আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, এটা একটা বিএনপির ক্যালকুলেশন। কারণ রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলে তখন বিএনপির চাইতে খারাপ কেউ থাকে না, তখন ওই খারাপ আর একা থাকতে পারে না। এই জন্যে আওয়ামী লীগ থাকলে তখন মানুষ বলবে না, সবচাইতে খারাপ হচ্ছে আওয়ামী লীগ। আর বেশি খারাপকে প্রতিহত করার জন্য কম খারাপকে সমর্থন করি, মানে বিএনপিকে সমর্থন করি। এই জায়গা থেকে বিএনপি অলওয়েজ চায় যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক। কিন্তু যারা দূরদর্শী তারা জানে এবং বোঝে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, করতে দেওয়া হবে না, এটা এই প্রজন্ম মানবে না, এটা ডক্টর ইউনূস চাইলেও হবে না। সরকার নিষিদ্ধ করুক বা না করুক, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যারা দূরদর্শী তারা এখন বিক্রি হয়ে যাচ্ছে, নিজেদেরকে সেল করছে। এটা ভালো, এটা মেধার পরিচয়। সেল করা মানে কি, যে কেউ এনসিপিতে যোগ দেওয়ার লাইন খুঁজছে। এখন হয়তোবা একটা রিকনসিলিউশন আগে, একটা ক্ষমা চাওয়ার আগে, আমি বলছি যে কোন আওয়ামী লীগ যারা ফৌজদারি অপরাধের অভিযুক্ত নয় বা মামলা নাই যাদের বিরুদ্ধে, তারা অনেকেই এনসিপিতে যোগ দেবে। নির্বাচন আসলে দেখবেন এনসিপি অনেকেই কিনে নেবে।
আর বিএনপি অনেককে কিনে নিবে বা নিচ্ছে। এখন বিএনপিতে এই বিএনপির জন্য এটা কেনাটা কঠিন, কারণ বিএনপি তার ছোট দল না, বিএনপি নিজেদের কামড়াকামড়ি সামাল দিতে পারে না, সেখানে আবার আওয়ামী লীগ থেকে লোক কিনে আনলে সমস্যা না। তো বিএনপি যতটুকু কিনে বা আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী লীগের সাথে, এটা অন্যভাবে। সেটা হচ্ছে যেমন আগে আওয়ামী লীগ জুট ব্যবসা বা এই বাস কাউন্টার বা এই ধরনের ব্যবসা যা করতো, ওইগুলো আওয়ামী লীগে আছে, জাস্ট টাকা ওঠানো বা এই মাঠের কাজটা বিএনপি করে। মানে আসলে আপনি দেখবেন যে লুটপাটের যে জগৎটা, জুট ব্যবসা থেকে শুরু করে এই জগৎটা, এখানে আগে আওয়ামী লীগ ছিল মালিক এবং কর্মচারী দুইটাই, আর এখন মালিক আওয়ামী লীগ, কর্মচারী হচ্ছে বিএনপি। যেমন জুট ব্যবসাগুলো আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে আছে, তার নামেই আছে, বিভিন্ন কাউন্টার ব্যবসা বা ইত্যাদিতে অনেক ক্ষেত্রেই কিছু পরিবর্তন হয়েছে। আগের মালিকই আছে, কিন্তু কর্মচারী যে টাকা উঠানো এই কাজটা বিএনপি, তো বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের কর্মচারী। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু কিছু আওয়ামী লীগ বিএনপি কিনে নিয়েছে, যে ব্যবসা বাণিজ্যের খাতে ঠিক আছে তুমি বিএনপি, যেমন ৭১ টিভি, ডিবিসি, সময় টিভি, এরকম বিভিন্ন টেলিভিশন চ্যানেল সিস্টেমে বিএনপি কিনে নিয়েছে আওয়ামী লীগের মালিক সহ। যে আগে তুমি আওয়ামী লীগ করতা, ঠিক আছে এখন তুমি বিএনপি করো, জাস্ট একজন দুইজনকে পরিবর্তন করে তুমি বিএনপি হয়ে যাও। এভাবে আওয়ামী লীগ বিক্রি চলছে এবং যে যেভাবে পারে কিনছে, কিন্তু জামাত শিবির পারছে না। তবে হ্যাঁ, দুই একজন আওয়ামী লীগ ধর্মীয় কারণে জামাতের প্রোগ্রামে দেখা যায় মাঝে মাঝে আসেন, যেটা গণমাধ্যমে খবর হয়, এটা কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না। তো দর্শক, আর মূলত বিএনপির মূল পলিসি হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, নির্বাচন করবে। কারণ আওয়ামী লীগ থাকলেই বিএনপির সুবিধা, মানুষ চরম খারাপকে ঠেকানোর জন্য তুলনামূলক কম খারাপ বিএনপিকে সমর্থন করবে, এটা বিএনপির ক্যালকুলেশন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যা বলে, রুহুল কবির রিজভী বলেন, ইকবাল হাসান টুকু বলেন, আর অনেকে বলেন, এগুলো সব চাপাবাজি, এগুলোকে বিশ্বাস করবেন না। যে আওয়ামী লীগে এই খায়রুল অমুক তমুক তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আওয়ামী লীগ কিভাবে এখনো রাজনীতি করে। আবার টুকু বলছেন যে আওয়ামী লীগের লোক চাকরি করতে পারবে না, আবার টুকু বলছেন যে আওয়ামী লীগ আগামী 40 বছরও রাজনীতিতে ফিরতে পারবে না। এগুলো সব চাপাবাজি, এগুলো মোটেও আওয়ামী লীগ বিরোধিতা নয়, এগুলো সব মুনাফিকি। দেখেন এই খায়রুল হক কেন গ্রেপ্তার হচ্ছে না, অথবা আওয়ামী লীগের লোক চাকরি করতে পারবে না, এগুলো ফালতু কথা না? আচ্ছা, কেন গ্রেপ্তার হচ্ছে না? আপনি কি মামলা করেছেন? আপনি মামলা করে তারপরে বলেন যে গ্রেপ্তার হচ্ছে না কেন? মামলা করেন না আর বলছে গ্রেপ্তার হচ্ছে না, ফাজলামি না? এর মানে কি? এটা হচ্ছে চাপাবাজি, লোক দেখানো বিরোধিতা। এরপরে এইটুকু বলছেন যে আওয়ামী লীগের লোকজন চাকরি করতে পারবে না। আওয়ামী লীগের লোকজন চাকরি করতে পারবে না, এটা কোনো আইনে আছে না, কোনো সংবিধানে আছে? চাকরি করতে পারবে বাংলাদেশের যে কেউ, অথবা আওয়ামী লীগের চাকরি করতে কোনো বাধা নেই। যে সংবিধান আওয়ামী লীগকে চাকরি করার অধিকার দিয়েছে ওই সংবিধানের পক্ষে বিএনপি, তাহলে আওয়ামী লীগ চাকরি করতে পারবে না ইত্যাদি, এগুলো লোক দেখানো চাপাবাজি না? আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যা বলছে বা বলবে, ভারতের বিরুদ্ধে বিএনপি যা বলছে বা বলবে, এগুলো সব চাপাবাজি, এগুলো বিশ্বাস করবে না। ইন রিয়ালিটি তলে তলে তারা আওয়ামী লীগকে চায় বা পুনর্বাসন করছে, বা শুধু চায় না, তারা অ্যাট এনি কস্ট আনবে। কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, বা বিএনপির জনপ্রিয়তা থাকে না, বিএনপির প্রাসঙ্গিকতা থাকে না। বিএনপি কেন? এর উত্তর হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি। এখন আওয়ামী লীগ নাই ভাই, আপনি তাহলে বিএনপি কেন? বিএনপি কোন বাল? কিচ্ছু। তো দর্শক, আওয়ামী লীগ আগামী 40 বছর রাজনীতি ফিরতে পারবে না টুকু বলছেন, এটা এটা চাপাবাজি। আসলে তারা 40, তারা পারলে 4 দিনের মধ্যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন। অতএব আওয়ামী লীগ বিরোধী কোনো চাপাবাজি, এটা আমরা বিশ্বাস করব না। তো এরকম আরো নানান কথা, জনগণের মন্তব্য দেখেন। আপনারা যা শুরু করছেন, এভাবে চলতে থাকলে আপনারা ওদের মতো বিলুপ্ত হয়ে যাবেন। মানে পাবলিক পারসেপশন এটা, যে বিএনপি থাকবে না। আর পিনাকি ভট্টাচার্য আলোচনা করে দেখিয়ে দিয়েছেন, যে প্রমাণ করে দিয়েছেন, থিসিস করে, আলোচনা বলবো না, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ক্লাব। আর এই ক্লাব এটা বেশি দিন টিকে না। আপনারা যা অবস্থা শুরু করেছেন, আগামী 4 বছরই ফিরে আসবে আওয়ামী লীগ। দেখেন, আওয়ামী লীগকে বিএনপির মাধ্যমে, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আওয়ামী লীগকে বিরোধী দল বানিয়ে আবার ক্ষমতায় আনার রাস্তা তৈরি করছে ভারত, কিন্তু সেটা পারবে না, দেশের জনগণ সেটা মানবে না। আর যেহেতু বিএনপি আওয়ামী লীগকে চাইছে, এই কারণে বিএনপির কবর আওয়ামী লীগের কবর একসাথেই হবে। আপনারাই তো ফিরাইতে চান, তাহলে তাদের নিষিদ্ধের ব্যাপারে আপনাদের অনীহা কেন? মানে জনগণ অলওয়েজ সন্দেহ করছে বিএনপিকে, এরা আপনাদের হাত ধরে অতি শীঘ্র ফিরবে।
তো দর্শক, তো এইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির চাপাবাজি চলছে। আর বাস্তবে আওয়ামী লীগ বিক্রি চলছে। কিনে নেন, আওয়ামী লীগের লোকজনকে যদি কিনে নেওয়া যায় এটা ভালো, এই বিক্রিকে সমর্থন করি। তবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, ক্ষমা চাওয়ার পর, আর যারা অপরাধ করেছে তাদের শাস্তির পর। আওয়ামী লীগকে যদি কিনে নেওয়া যায়, এমনিতে যাদের কোনো পোস্ট পজিশন নেই আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের সুবিধা হবে, তারা কিন্তু অলরেডি নিজেদের বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি পজিটিভ। দর্শক, এই বিক্রি কিভাবে পজিটিভ এটা একটু দেখি আমরা। দেখেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের লোকজন, এদেরকে তো আর আপনি বাংলাদেশ থেকে ভারত পাঠিয়ে দিতে পারবেন না, বা এরা তো একটা বড় জনগোষ্ঠী। তাদেরকে যদি আপনি কোথাও জায়গা না দেন, আপনি যদি তাদেরকে কিনে না নেন, তাহলে তারা গোপনে গোপনে সংগঠিত হতে থাকবে। তাদের সামনে যদি কোনো অপশন না থাকেন, তাহলে তাদের অপশনে একটাই থাকবে আওয়ামী লীগ। কিন্তু তাদের হাতের সামনে যদি অপশন থাকে, অন্য জায়গায় যদি আপনি তাদেরকে জায়গা দেন, তাহলে আওয়ামী লীগকে তারা ভুলে যাবে। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে আওয়ামী লীগের লোকজনকে অন্য দলের সুযোগ দিতে হবে, নির্বাচন করারও সুযোগ দিতে হবে অন্য দলের হয়ে। কেউ এনসিপি করবে, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, কেউ আরো নতুন দল করবে। এভাবে আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দিতে হবে। তো সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আওয়ামী লীগ বিক্রি চলছে। যে যেভাবে পারেন কিনে নিতে পারেন। এখন কম দামে পাওয়া যায়, সামনে দাম বেড়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলা বাগধারায় অতি জনপ্রিয় একটি প্রবাদ হলো, আইলো দেশে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। অথবা দেশে এলো একই হাল, বা দেশের হলো একই হাল, ছাগলে চাটে বাঘের গাল। পপ তারকা বা পপ সম্রাট আজম খানের সে বিখ্যাত গান অতীব জনপ্রিয়, এবং বাংলাদেশে এই জিনিসটি খুব বেশি, একেবারে অনাদিকাল থেকে, অনেক আদিকাল থেকে এটি প্রচলিত। এখন সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এরকম ঘটনা প্রায়ই ঘটে। ছাগলে চাটে বাঘের গাল এর সহজ সরল যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হলো, দুর্বল কোনো ব্যক্তি, অযোগ্য কোনো ব্যক্তি, বা ব্যক্তি না বলে এটাকে প্রাণী বলেন, যখন কোনো শক্তিশালী প্রাণীকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, শুধু নিয়ন্ত্রণ নয়, যেমন একটি ছাগল একটি বাঘকে বন্দি করে ফেলল, গলায় রশি পরিয়ে ফেলল, তারপরে এটাকে নিয়ন্ত্রণ ধরতে পারেন। এরপর পরিচালনা করতে যদি বলা হয়, তাহলে ছাগলটি বাঘের পিঠের উপর চড়ে বসলো, তারপরে বললো ডানে যাও বামে যাও। এটাকে বলা হয় পরিচালনা করা। কিন্তু গাল চাটা যে বিষয়টি, এটি আরো জঘন্য। এটি আরো জঘন্য, অর্থাৎ যখন ছাগলটি তার ইচ্ছা মতো বাঘের উপর, নৈতিক যে তার যে সাহস এতটা বেড়ে যায় যে সে বাঘটিকে বন্দি দশা থেকে মুক্তি করে দেয়, অর্থাৎ তার গলা থেকে শৃঙ্খল খুলে দেয়। তার হাতে পায়ে নখ বিরাজ থাকে, কিন্তু বাঘ ভুলে যায় যে সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তখন ছাগল তার সঙ্গে ক্রিয়া করে, কৌতুক করে, খেলাধুলা করে। চিড়িয়াখানার বাঘের যেভাবে অবস্থা, না ঠিক ওরকম না, সার্কাসের বাঘের যেরকম অবস্থা ওইরকম হয়। কিংবা আরব দেশে আপনি দেখবেন যে অনেকে ঘরের মধ্যে বাঘ পোষা বাঘ, এবং সেই বাঘের সঙ্গে খেলাধুলা করে। বাঘকে বলে অমুকে ধরো, অমনি বাঘ লাফ দিয়ে তাকে ধরতে যায়, দাঁড়াও অমনি দাঁড়ায়। তারপর শেষে বলে যে তুমি 2 পা উঁচু করো, অমনি সে বিড়ালের মতো 2 পা উঁচু করে। তারপরে যে বলে তোমার টুনটুনিটি একটু দেখাই দাও, উনি বাঘ তার টুনটুনি দেখায় দেয়। এরকম অনেক অসংখ্য ভিডিও আপনি দেখতে পাবেন। আর মানুষ খুব খুশি, মানুষের কথা মতো বা প্রভুর কথা মতো বাঘ একেবারে বিড়ালের মতো 2 পা উঁচু করেছে। তারপরে সে নিজের লজ্জা স্থান সে উন্মুক্ত করে দিয়ে তার যে পৌরুষের যে চিহ্নটি, সেই চিহ্নটি সে বের করে দিয়েছে, যেটিকে আমরা সাধারণত ব্যঙ্গাত্মক ভাষায় টুনটুনি বলি। বাঘের টুনটুনি, আর টুনটুনির নিচে যেটা ঝুলতে থাকে সেটাকে
ঝুনঝুনি বলি। আমার একটা লেখাও আমি এই ব্যাপার অতি আগে লিখেছিলাম যে বাঘের ঝুনঝুনি। তো বানর অনেক সময় বাঘের ঝুনঝুনি ধরে টান মারে, অনেকগুলো এই জিনিসগুলো দেখতে পাবেন আর কি। যাই হোক, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। এখানে যে প্রসঙ্গ হলো যে যখন ছাগল বাঘের গাল চাটে, তখন সেই ছাগলের অবস্থা ওইরকম প্রভুত্বের পর্যায়ে পৌঁছে যায়, বাঘকে সে যখন হা করতে বলে হা করে, তারপরে ওরকম অন্যান্য যে সকল কাজকর্ম সাধারণত সার্কাসের বাঘগুলো করে, ঠিক সেম কাজটা যখন একটা ছাগল করতে পারে, ইট মিনস ছাগলে চাটে বাঘের গাল। আমাদের দেশের রাজনীতিতে এখন যে বেহাল অবস্থা, যে অকাল, যে নিম্নগামিতা, এবং এখানে যেভাবে ভাটার টান শুরু হয়েছে, তাতে সকাল বিকাল অসংখ্য ছাগল রাজনীতির ময়দানের যারা বাঘ, সিংহ, হাতি, তাদের এইভাবে গাল চেটে দিচ্ছে। এবং এটি যে কত বড় ভয়াবহ একটি ঘটনা, এটি একটা জাতির জন্য কত বড় খারাপ নিদর্শন, কত বড় অশনির সংকেত, এটার প্রতিক্রিয়া, ফলাফল অতি অল্প সময়ের মধ্যেই আমরা পুরো জাতি দেখতে পাবো এবং আমাদের সবাইকে এই দুর্ভোগ পোহাতে হবে। আমি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছি, এই কারণ হলো যে এখানে যারা বাঘ আছেন সবাই সম্মানিত, যারা ছাগল আছেন তারাও সম্মানিত। এর কারণ হলো তারা তো এখন বাঘের গাল চাটছেন। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে আপনি দেখবেন যে বড় বড় রাজনীতির বাঘা বাঁকা নেতা, তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই ছাগল প্রকৃতির রাজনীতি করে যারা বেড়ায়, রাজনীতির অঙ্গনের যারা ছাগল পুরুষ বা ছাগল নারী, তাদের দরজায় কড়া নাড়ছে, অনেকের দরজায় গিয়ে ভিক্ষুকের মতো বসে থাকছে, অনেকের বাড়ির গেটের বাইরে গিয়ে অপেক্ষা করছে। অনেক বাঘা বাঘা নেতা ওইরকম ছাগল প্রকৃতির লোকজনদেরকে টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে। ফলে কি হলো, ছাগলের যে প্রভুত্ব, তার যে দম্ভ, তার যে ক্ষমতা, এমন পর্যায়ে চলে আসছে। আপনি এখানে অন্য প্রাণী না বলে ছাগলের কথা বললাম কেন? ছাগল এবং পাঠা, মানে ছাগল হলো সেই প্রাণী যাদেরকে আমরা লালন পালন করি তাদের মাংস খাওয়ার জন্য, এবং যাদেরকে খাসি বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের পৌরুষত্ব মানে শেষ করে দেওয়া হয়, তাদেরকে হিজড়া বানিয়ে দেওয়া হয়, তাদের ঝুনঝুনি অপারেশন করে খুলে নেওয়া হয়, তাদেরকে আমরা ছাগল বলি। আর পাঠা হলো সেই ছাগলের যে পৌরুষত্ব যাদের রয়েছে, অর্থাৎ তাদের ঝুনঝুনিটা থেকে যায়, পৌরুষত্ব থেকে যায়, সেগুলোকে আমরা পাঠা বলি। তো বাংলাদেশের যে ছাগল এবং পাঠা, এদের একটা অনুপম বৈশিষ্ট্য রয়েছে। এই ছাগল এবং পাঠা এরা যাকে তাকে, ভেড়ারও একই অবস্থা, যাকে তাকে গুঁতো মারবে। এমনকি তারা মাঝে মধ্যে হাতির সঙ্গে গুতুগুতি করতে যায়, বড় বড় ষাঁড়ের সঙ্গে তারা গুতুগুতি করতে যায়, এরকম অভ্যাস তাদের। আর দিদারছে, আমরা জানি যে লাখ টাকার মানে 1 টাকার ছাগলে লাখ টাকার সম্পদ শেষ করে ফেলে। যেমন দেখা গেল যে এটা খায় না, মানে ছাগল খায় না এমন কোনো জিনিস নেই। ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। তো এখন ছাগল সম্পর্কে আমি দুটো জিনিস শুনেছিলাম। এক লোক 50,000 টাকার একটা বান্ডেল রেখে গেছে, তার ছাগলটি এসে সেই কড়কড়া নোটের অর্ধেকটা খেয়ে ফেলেছে। আবার এক লোক নতুন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, পেছন থেকে তার পোষা ছাগলটি এসে সেই যে নতুন লুঙ্গি, মার দেওয়া লুঙ্গি, গ্রামে এটা যারা এখন আনে অনেকে, তারা শখ করে মার দেওয়া লুঙ্গি পরে, মার দেওয়া লুঙ্গির একটা আলাদা গন্ধ রয়েছে। তো সেই ছাগল সেই গন্ধে আকৃষ্ট হয়ে সে লুঙ্গি খেয়ে ফেলা শুরু করেছে, এবং ভদ্রলোক যখন পিছনে তাকালো দেখলো যে তার সেই নতুন লুঙ্গিটির একটা বিরাট অংশ ছাগলে ফুটো করে দিয়েছে। আমাদের গ্রাম বাংলায় এখন আর হয় না, কিন্তু 70-এর দশকে বেশিরভাগ ঝগড়া ঝাঁটি
এই সবই কিন্তু ছাগলের কারণে হতো। মারামারি, কাটাকাটি পর্যন্ত, খুন খারাপি পর্যন্ত ছাগলের কারণে হতো। এর কারণ হলো ছাগলগুলো এই অবাধ্য হয়ে অন্যের ফসলের ক্ষেতে ঢুকে ফসল খেয়ে ফেলতো। এটি নিয়ে ঝগড়াঝাটি হতো, ভীষণ রকম ঝগড়াঝাটি হতো প্রতিবেশীর সঙ্গে, এমনকি স্বামী স্ত্রীর সঙ্গেও কিন্তু ঝগড়াঝাটি হতো। তো এই যে ছাগল, এই জন্য আমাদের ছোটকালে আমরা দেখি যে প্রায় প্রতিটি গ্রামের কাছেই এই থানা কর্তৃক নিয়োজিত একজন ব্যক্তি থাকতো, যেটিকে খোয়াড় বলা হতো, ছাগলের খোয়াড়, মানে মূলত এটি কারাগার। তো কোনো ছাগল যখন এরকম খারাপ কাজ করতো, মানে কারো ফসল হানি করতো বা ক্ষতি করতো, তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাগলটিকে না মেরে, মারামারি না করে সে এটিকে কারাগারে দিয়ে আসতো, খোয়াড়ে দিয়ে আসতো। তো ওই মালিক যখন এই খোয়াড় থেকে এটা ছাড়াতে যেত, তাকে বেশ কিছু টাকা পয়সা জরিমানা দিয়ে তারপরে সেই ছাগল নিয়ে আসতে হতো, যাতে করে সে ভবিষ্যতে সেই ছাগলকে নিয়ন্ত্রণ করতে পারে। এই হলো প্রকৃতির ছাগল এবং পাঠা, তাদের অভ্যাস এবং চরিত্র। মানুষের মধ্যে যাদেরকে ছাগল বলা হয়, প্রথমত তারা সর্বভূক প্রাণী। তারা গাছেরটাও খায়, তলারটাও খায়। তারা ভালোটাও খায়, তারা মন্দটাও খায়। তারা খাদ্য খায়, তারা অখাদ্য খায়। তারা বস্তু খায়, হাওয়া খায়। তারা গন্ধ খায়, দুর্গন্ধ খায়, সব কিছু খায়। এর ফলে কি হলো, আপনি আর যা হোক না কেন দুনিয়ার সবাইকে বিশ্বাস করতে পারেন, ছাগল প্রকৃতির মানুষকে বিশ্বাস করতে পারেন না। এর কারণ হলো সে 10 জায়গাতে খেয়ে আসছে। দ্বিতীয়ত, এ আপনাকে যখন চাটবে বা আপনার সঙ্গে খেলাধুলা করবে, কোন ফাঁকে যে আপনাকে একটা গুঁতো দিয়ে বসবে আপনি নিজেও টের পাবেন না। যারা গ্রামে ছাগল লালন পালন করেন দেখবেন যে অনেক সময় ছাগলের হাতে ছোট শিশুরা পর্যন্ত মারাত্মকভাবে আহত হয়ে যায়। বাচ্চাদের সাথে খেলছে 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 হঠাৎ করে সে 2 পা উঁচু করে পিছনের পশমগুলো সে একদম খাড়া করে অমনি একটা শিশুকে গুঁতো দিয়ে দিল। শুধু তাই নয়, কোনো মহিলাকে একটা গুঁতো দিয়ে দিল। পানির কলস নিয়ে সে আসছে, একটা গুঁতো দিয়ে কলসটাকে ফেলে দিল। একজন বুড়ো মানুষ লাঠি নিয়ে ঠক 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 করে যাচ্ছে, সব মানুষ তাকে সম্মান করছে, সালাম দিচ্ছে। ছাগলের হঠাৎ কি মনে হলো, এই বুড়াটাকে একটা গুঁতো দিয়ে দিল। এরপরে গ্রামে আমরা ছোটোবেলায় যেটা দেখেছি সবচেয়ে বিপজ্জনক, সে ওই গ্রামের যারা লোকজন তারা প্রাকৃতিক কর্ম সারার জন্য ক্ষেত খামারে বসতো, পিছনে 3-4টা ছাগল আছে, হঠাৎ করে এসে ওই অবস্থাতেই তাকে পিছন থেকে গুঁতো মারলো। ওই বেচারা প্রাকৃতিক কর্ম ছেড়ে এই যে দৌড় দিল ভো ভো করে, সে দৃশ্য দেখার মতো। যারা ও দৃশ্য দেখেছেন তাদেরকে আর সিনেমা দেখতে হবে না, ও স্মরণ করেই আপনি অনেক দিন কাটাতে পারবেন। তো এরকম ছাগল নিয়ে বহু ঘটনা রয়েছে এবং সেই ছাগলের যে কর্মকাণ্ড সেটি যখন রাজনীতির ময়দানে প্রকট হয়ে ওঠে, তখন রাজনীতির সৌন্দর্য নষ্ট হয়, রাজনীতির অলংকার কিছু থাকে না, আর রাজনীতির যে সম্মান এবং মর্যাদা এটা থাকে না। এখন আমাদের এই সমাজে আপনি দেখবেন যে পুরো রাজনৈতিক ক্ষমতাটা রয়্যাল বেঙ্গল টাইগার রূপী যারা বাঘা বাঘা রাজনীতিবিদ তাদের হাতে আছে, নাকি ছাগলের বৈশিষ্ট্যধারী রাস্তার কিছু সাধারণ মানুষ যারা সবসময় অন্যের হাতিয়ার হিসেবে, অন্যের অনুগ্রহভাজন হিসেবে, অন্যের টাকা দিয়ে চাঁদাবাজি করে, দয়া দাক্ষিণ্য নিয়ে, ভিক্ষা করে, তারপরে নিজেদের উদরপূর্তি করে, ফুর্তি করে এবং রাজনীতিটাকে একটা পেশা হিসেবে নেয়, তাদের হাতে চলে গেছে। এবং এই সকল লোকজনের হাতে যখন শীর্ষ পর্যায়ের বাঘ এবং সিংহ আকৃতির এবং প্রকৃতির রাজনীতিবিদরা নিয়ন্ত্রিত হন, এবং বড় বড় রাজনীতিবিদরা যখন মনে করে একমাত্র এই ছাগলই তাকে উদ্ধার করতে পারে, এই ছাগলই তাকে ক্ষমতায় বসাতে পারে, এই ছাগলই তার বাহন হতে পারে, এই ছাগলের পিঠে চড়ে সে মরুভূমি পাড়ি দেবে, এই ছাগল দিয়ে সে হাল চাষ করবে এবং এই ছাগল তার প্রাসাদ পাহারা দিবে এবং বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করবে, এরকম চিন্তা যদি কোনো বাঘ এবং সিংহের হৃদয়ের মধ্যে আসে, তো সেই বাঘ এবং সিংহের কি পরিণতি হতে পারে
এটা কি খুব স্পষ্ট করে আরো বলার দরকার আছে? কাজে আমাদের এই রাজনীতির এখন যে অবস্থা, চারিদিকে তাকালেই আপনি দেখতে পারবেন যে ছাগলে চাটে বাঘের গালের যে অনুরূপ বাক্য, যে গাল চাটছে না। এখন রাজনীতির ময়দানে যারা ছাগল রয়েছে, সে সকল ছাগল যারা বাঘ রয়েছে তাদের কান ধরে টানাটানি করছে। এবং আপনারা জানেন কান টানলে মাথা আসে, তো কানও টানছে, মাথাও চলে আসছে। আর মাথা যখন আপনার অধিকারে চলে আসে, তখন সেই মাথা আর বাঘের বুদ্ধি থাকে না, সেই মাথায় ছাগলের ঘিলু ঢুকে যায়, ছাগলের শব্দ ঢুকে যায়। এর কারণ হলো মাথা একটা একক ইউনিট, যেখানে নাক, কান, চোখ, ঠোঁট, অর্থাৎ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্থাৎ মস্তিষ্ক যে আপনাকে সফটওয়্যার দেবে, সেখানে আপনার ছাগলের মস্তিষ্ক ঢুকে গেছে। মাথায় এনে বাঘের দুটো চোখ উঠে সেখানে দুটো ছাগলের চোখ বসিয়ে দেওয়া হয়েছে। নাক দুটো বাঘের নাকের পরিবর্তে ছাগলের নাক। জিহ্বা, বাঘের জিহ্বা, আপনি জানেন যে এত শক্তিশালী জিহ্বা, সেই জিহ্বা দিয়ে বাঘ যদি কোনো ওয়াল চাটা দেয়, অমনি ওয়ালের যে পলেস্তার বা ওয়ালের যে বালুর স্তর থেকে, রঙের স্তর থেকে, সেটা পর্যন্ত এত ধারালো, সেটা খসে পড়ে যায়। আপনার শরীরে যদি বাঘ একটা চাটা দেয়, এক চাটায় আপনার শরীরের চামড়া মাংস উঠে আসবে। তো সেই জিহ্বা সরিয়ে যদি ওখানে একটা ছাগলের জিহ্বা দেয়া হয়, এবং বাঘের যে বড় বড় দাঁতগুলো রয়েছে, ওই দাঁতগুলোর পরিবর্তে যদি ছাগলের দাঁতগুলো সেখানে ঢুকে যায়, কান ছাগলের হয়। বাঘের কান দেখেন কীরকম, ওই কান ছাগল বললে আমার আর ভালো লাগে না, রাম ছাগলের কান আমার ভালো লাগে। অমনি বাঘের সঙ্গে মানে কানের ওখানে অপারেশন করে দুটো রাম ছাগলের বড় বড় কান লাগিয়ে দেওয়া হলো। ফলে কান ঢেকে থাকবে, আপনি তো শুনতে পারবেন না কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু শুনতে পারবেন না। তারপর আপনার ঠোঁট দুটো, আপনার নাক, এগুলো ছাগলের মতো হয়ে গেল। ফলে আপনার শরীর থাকবে বাঘের, কিন্তু আপনার মন, মস্তিষ্ক, কর্ম, অনুভূতি, ব্যক্তিত্ব, চেহারা, স্রোত সবই ছাগলের মতো হয়ে যাবে। সাধু সাবধান। যদি মান থাকে, মর্যাদা থাকে, রাজনীতি করতে চান, সিংহাসনে বসতে চান, ক্ষমতায় যেতে চান, ক্ষমতায় থাকতে চান, ক্ষমতা পরিচালনা করতে চান, আগে নিজেদেরকে ছাগল মুক্ত করুন, বাঘের মতো থাকার চেষ্টা করুন, এবং বাঘের মতো গর্জন করেই সিংহাসন, যেটা সিংহের আসন, সেটি রক্ষা করুন, হেফাজত করুন। সম্মান পাবেন, মর্যাদা পাবেন, সিংহাসন পাবেন। কিন্তু ছাগলের গাল চেটে, মানে ছাগল দিয়ে গাল চাটিয়ে, ছাগল আপনার কান ধরে টেনে টেনে বিভিন্ন জায়গায় নিয়ে দেখাবে যে ওই জায়গায় হরিণ আছে, তুই কি দেখিস না? ওই জায়গাতে সজারু আসছে, ওটা কি তুই দেখিস না? কতকাল তোকে আমি আর বসায় বসায় খাওয়াবো। যখন আপনাকে ছাগল এই কথা বলবে, আপনার কান ধরে টেনে টেনে নিয়ে, তখন আপনার যে দশা হবে। রাজনীতিতে এইভাবে অযোগ্য লোকদের দ্বারা যখন যোগ্য লোক পরিচালিত হয়, তখন কেবল তারা নয়, পুরো দেশ জাতি বিভেদ, বিসংবাদ এবং বিপদের মধ্যে পড়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পেয়েছিলেন, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাকে নিয়ে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এই ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।